তারপর ফিরে এসে বলল, চলি তাহলে আমরা আজ। বলে একবার পরেশের কাঁধ ঝাঁকিয়ে বেরিয়ে এলো ব্যোমকেশ। আমিও তার পিছনে বেরিয়ে এলাম। বাইরে আসতেই মনে হলো কে যেন সিঁড়ি দিয়ে নেমে গেল এইমাত্র, কিন্তু আমরা তাড়াতাড়ি নিচে নেমেও কাউকে দেখতে পেলাম না। আমরা নিচে নামতেই সাবিত্রী দেবী নিচের একটা ঘর থেকে বেরিয়ে এলেন। আমাদেরকে দেখে বললেন, চলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমাদের একটু অন্য কাজ আছে। আচ্ছা, মাধব বাবুর বোনকে তো দেখলাম না। ও তো রান্নাঘরে আছে। এই মাধবী, মাধবী, একবার এদিকে আয় তো। হাঁক ডাকে যে এসে দাঁড়ালো তাকে মাধববাবুর বোন বলে চিনতে সন্দেহ হয় না। ব্যাপারটা পরিষ্কার করে দিলেন সাবিত্রী দেবী নিজেই। মাধব মাধবী যমজ, মাত্র কয়েক মিনিটের বড় মাধববাবু। তাকে ব্যোমকেশ প্রশ্ন করল, আপনার দাদার শত্রু কে থাকতে পারে, ওই ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? দাদার যে কেউ শত্রু থাকতে পারে তাই আমার বিশ্বাস হয় না, তবে বৌদির মুখে শুনেছিলাম যে ব্যবসা নিয়ে নাকি একজনের সঙ্গে ঝামেলা হয়েছিল। ঠিক আছে, পরে দেখা হবে তাহলে। আর হ্যাঁ, আপনারাও একটু সাবধানে থাকবেন। বলে আমরা বেরিয়ে এলাম। আমি বললাম, তাহলে কি বুঝলে ব্যোমকেশ? যা বুঝলাম অজিত, সমস্যা আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি জটিল। একটা খুন না হয়ে যায় আবার। আর এ ব্যাপারে কোনো কথা হলো না আমাদের। রহস্যের জালে জড়িয়ে থাকা ব্যোমকেশ বাকি রাস্তা কি যেন ভাবতে ভাবতে ফিরল। আর আমিও বুঝতে পারলাম আমার জ্বরটা আবার বাড়ছে। ব্যোমকেশের ধারণা যে অমূলক হয় না তা আমার থেকে ভালো বোধ হয় বেশি কেউ জানে না। কাল বাড়ি ফিরে আসার পর আর তেমন কিছুই ঘটেনি। সারা বিকেলে ব্যোমকেশ তার ডায়েরিতে কিসব যেন লিখল, তারপর তা নিয়েই সারাক্ষণ বসে রইল। শুধু একবার প্রশ্ন করল, আচ্ছা অজিত, তোমার যদি প্রাণের ভয় থাকে আর তোমার যদি অনেক টাকার সম্পত্তি থাকে, তাহলে প্রথম তুমি কি কাজ করবে? আমি ঠিক উত্তর দিতে পারলাম না। আসলে যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলেই হয়তো আমি উত্তর দিতে পারতাম। ব্যোমকেশ আর কিচ্ছু বলল না, শুধু নিজের মনে বলল, একটাই সূত্র, একটা মাত্র, কিন্তু মোটিভটা কি? বলে হাওয়ায় একবার হাত চালিয়ে বলল, খেলা